ব্যাংকগুলোর রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে, প্রাইভেট সেক্টরের রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে। সার্বিকভাবে দেশের ডিরেগুলেশনের একটা বিষয় আছে, রিফর্মের বিষয় আছে, ইজ অফ ডুইং বিজনেসের বিষয়টা আছে, কস্ট অফ ডুইং বিষয়টা আছে। সব কিছুতে আমরা সর্বনিম্নে, কিন্তু এখন বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে এটা দু চারটা স্ট্যাটিস্টিক জানা দরকার। এই জন্য আমাদের সকলে জানা দরকার, জনগণের জানা দরকার, আমাদের বিরোধী দলের বন্ধুদের জানা দরকার। এই কারণে, কারণ আমাদের আপনাদের সহযোগিতা লাগবে। দেশটি তো আমাদের সকলের, এটা বিএনপির কোনো দেশ তো নয়, আমাদের সকলের দেশ। এবং আমরা সকলেই অনেক আশা বুক বেঁধে এখানে এসেছি বাংলাদেশটিকে গড়ার জন্য। বর্তমান প্রেক্ষাপট হচ্ছে অর্থনৈতিক কিছু চিত্র আমি তুলে ধরছি আপনাদের সাথে। যে ট্যাক্স জিডিপি, ট্যাক্সের সাথে জিডিপি অর্থাৎ ট্যাক্স এবং প্রবৃদ্ধির যে সংখ্যা, সেখানে এখন 7% নিচে নেমে এসেছি আমরা বাংলাদেশ। এটা দক্ষিণ এশিয়াতে সবচেয়ে সর্বনিম্ন। বর্তমান ট্যাক্স জিডিপিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে সবার নিচে, সর্বনিম্ন। এবং বিশ্বের অন্যতম প্রায় সবগুলো দেশের মধ্যে এটাও সর্বনিম্নের দিকে আছে। বিএনপি যখন ক্ষমতা ছেড়ে আসছিল 2005-06-তে, ট্যাক্স জিডিপি রেশিও ছিল 10%, এবং এটা ক্রমান্বয়ে প্রবৃদ্ধির দিকে ছিল। এটা হয়তো বিএনপি অব্যাহতভাবে থাকলেও এটা হয়তো 12-13-15-তে চলে যেত। যা হোক, পরে তো অন্যবর্তী সরকার এসছে। দারিদ্র্যের হার, বর্তমানে দারিদ্র্যের হার 2022-এ ছিল 17%, 18%, 23-এ ছিল 19%, 24-এ ছিল 20.5%, 25-এ দারিদ্র্যের হার হচ্ছে অ্যাকর্ডিং টু পিপিআর জরিপ 29.93%। এই এখন আমরা যারা আছি এই মুহূর্তের দারিদ্র্যের হার হচ্ছে এটা। মানে অর্থনৈতিকভাবে আমরা এই মুহূর্তে কোথায় আছি তা আমাদেরকে অনুধাবন করতে হবে। মানে যেটা নিম্নগতি ছিল দারিদ্র্যের হারটা, এখন এটা উপরের দিকে উঠতেছে। এইভাবে বেসরকারি খাতে ঋণ, অর্থাৎ বেসরকারি খাতে ঋণ যত বাড়বে দেশের উৎপাদন বাড়বে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে। বেসরকারি খাতে ঋণের অবস্থা হচ্ছে জিডিপির 6% নেমে এসেছে এখন। 2005-06 সালে বিএনপি থাকার সময় এটা ছিল 18.27%, এখন 6%। সুতরাং আমরা কোথায় আছি অর্থনৈতিকভাবে বোঝার ব্যাপার আছে। রপ্তানি কমেছে 2.6%। আমাদের রপ্তানি কিন্তু সবসময় প্রবৃদ্ধি ছিল, সবসময় আগাগোড়া গত 20 বছর ধরে। এটা 2.6% কমে গেছে। বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন রপ্তানির প্রবৃদ্ধি ছিল 14%, এখন হচ্ছে ঋণাত্মক 2.6%। মূলধনী যন্ত্রপাতি যেগুলো আমাদের ক্যাপিটাল মেশিনারি আমরা আমদানি করি, এটার উপর বিনিয়োগ, এটার উপর কর্মসংস্থান, এটার উপর প্রবৃদ্ধি। মূলধনী যন্ত্রপাতি বর্তমানে ঋণাত্মক -14.5%। আর আমরা বিএনপির শেষ সময়ে ছিল 2004-05-এ 53% প্রবৃদ্ধি ছিল, এখন 14.5% ঋণাত্মক। এটা হচ্ছে নেগেটিভ 14%। খেলাপি ঋণ, আপনারা খেলাপি ঋণের কথা অনেক বলেছেন, আমরা বলছি, সবাই বলছে। বর্তমানে 30%-এর অধিক। কঠিন অবস্থা। 30%-এর অধিক যখন একটা দেশের খেলাপি ঋণ হয়, তখন অর্থনীতির গতি অলমোস্ট থেমে যাওয়ার অবস্থায় চলে আসছে। অলমোস্ট উই আর গ্রাইন্ডিং টু এ হল্ট অর্থনীতি। আমরা যখন 2005-এ ছিল 13%, এখন 30% পার হয়ে গেছে। খেলাপি ঋণ সবসময় থাকবে, তবে যে জায়গায় আমরা গেছি এটা এখান থেকে বেরিয়ে আসা কঠিন অবস্থা দেশের। বিদ্যুৎ
36,000 কোটি টাকা ভর্তুকি চলছে, কারণ লুটপাট, আপনার বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে, তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। এটা 36,000 কোটি টাকা আমরা দিচ্ছি, দেওয়ার পর আরো 20 থেকে 30,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অবস্থা বুঝেছেন? অর্থনীতি কোথায়, আমাদের ফিসক্যাল স্পেস কত কমে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের সব সংসদ সদস্যরা দাবি, এলাকাতে টাকা দিতে হবে, এলাকায় উন্নয়ন করতে হবে, একদম এই দাবি তো থাকবেই, স্বাভাবিক। আমরা জনগণকে রিপ্রেজেন্ট করি, এই দাবি তো থাকবে। কিন্তু আমি বলছি আমাদের ফিসক্যাল স্পেস কমতে কমতে কোথায় নিয়ে এসছে বিগত সরকারগুলোর দুর্নীতি এবং অব্যবস্থাপনা এবং ওয়েস্টেজের মাধ্যমে, হ্যাঁ, রং পলিসি, সবকিছুর মাধ্যমে। আমি এই বিষয়গুলো তুলে ধরছি আমাদের সকলের অবগতির জন্য। আসলে জ্বালানি তেল 2000 আমরা যখন ক্ষমতা নেওয়ার সময় 23, 24, 25-এর দিকে, 25-এ $508 মিলিয়ন আপনার বাকি রেখে গেছেন, ওনারা বাকি রেখে গেছেন, এটা পেমেন্ট করে নেই। এগুলো সেগুলো এখন আমাদেরকে তো পে করতে হচ্ছে এগুলো সব। গ্যাস খাতে $737 মিলিয়ন মেয়াদ উত্তীর্ণ দেনা, এগুলো মেয়াদও শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ দেনা, অর্থাৎ এক্সটার্নাল ওভারডিউ পরিশোধ করতে হচ্ছে বর্তমান সরকারকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বলার অপেক্ষা রাখে না। এলএনজি আমদানি বাবদ মার্চ টু জুন 2006 সময়ে অতিরিক্ত প্রায় 1,000 কোটি টাকার অধিক ভর্তুকি চাহিদা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। মার্চ জুনের মধ্যে 11,000 কোটি টাকা অধিক আমাদেরকে ভর্তুকি দিতে হবে, এক্সিস্টিং ভর্তুকির সাথে বলছি আমি, এটা অ্যাডেড। জ্বালানি তেল 2026 এর মধ্যে এপ্রিল জুনের মধ্যে 10,258 কোটি টাকা ভর্তুকি আমাদেরকে দিতে হবে। আমি সংক্ষিপ্তভাবে বলেছি, আরো অনেক সমস্যা আছে। শেয়ার বাজারের আপনারা জানেন সমস্যা আছে, এবং ব্যাংকগুলোর রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে, প্রাইভেট সেক্টরের রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে। সার্বিকভাবে দেশের ডিরেগুলেশনের একটা বিষয় আছে, রিফর্মের বিষয় আছে, ইজ অফ ডুইং বিজনেসের বিষয়টা আছে, কস্ট অফ ডুইং বিষয়টা আছে। সব কিছুতে আমরা সর্বনিম্নে, কিন্তু এখন ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ অনেকটা একেবারে তলায়। এখন এই অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হলে যেই ধরনের পরিবর্তন, যোগ্য সংস্কার, ডিরেগুলেশন করতে হবে, সেগুলো আমরা করছি। আপনাদের সহায়তা নিয়ে করতে হবে, এগুলো বিএনপি তো একা করতে পারবে না। এবং বৈশ্বিকভাবে আমাদেরকে যদি আবার সেই আগের ভালো অবস্থানে যেতে হয়, বাংলাদেশের ইমেজের ব্যাপার আছে, গ্লোবাল মার্কেটে আমাদের অ্যাক্সেস, আমাদের কি বলে ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে, এগুলো তো আছেই। তো আমি একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের সমস্যা বিএনপি কিন্তু প্রথমবার সম্মুখীন হয় নাই। আমরা দেখেছি স্বাধীনতার পরে একদিকে বাকশাল, অন্যদিকে রাষ্ট্রচালিত অর্থনীতির মাধ্যমে অর্থনীতি যখন একেবারে ধ্বংসপ্রাপ্ত, জিয়া রহমান সাহেব এসে আবার এই সমস্ত সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে আরেকটা লেভেলে নিয়ে গেছে অর্থনৈতিকভাবে। আবার আমাদের স্বৈরাচারের সময় যখন অর্থনীতি এবং রাজনীতি দুটাই ধ্বংসপ্রাপ্ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে আবার সেখান থেকে রিকভার করে এনেছে। আজকের সমস্যা আরো গভীর, অবশ্য চারিদিক থেকে গভীর। আমাদের ডাইনামিক লিডার জনাব তারেক রহমান সাহেব, তার যে অর্থনৈতিক ম্যানেজমেন্ট, ওয়ার্ক এথিক্স
আমাদের কিন্তু ওয়ার্ক এথিক্স ইজ এ বিগ প্রবলেম বাংলাদেশে। আমরা কাজ করার সময় সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করাটা খুব কঠিন, কিন্তু তারেক রহমান সাহেব কিছু এক্সাম্পল সেট করছেন যে ওয়ার্ক এথিক্সটা কি হওয়া উচিত, এবং এই ওয়ার্ক এথিক্সের যে উনি এক্সাম্পল মানদণ্ড সৃষ্টি করেছেন, এটার ইম্প্যাক্ট কিন্তু আমি মনে করি সমস্ত পার্লামেন্ট এবং দেশের মধ্যে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সবাই ফিল করছি যে আমাদের অতিরিক্ত খরচ করার দরকার নেই, আমার যতটুকু অ্যাফোর্ড করি না তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং আমরা একটা সব কিছু মিলিয়ে অর্থনীতিটাকে যদি আমাদেরকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হয় অথবা তার চেয়েও ভালো জায়গায় যেতে হয়, আমাদেরকে যে পরিবর্তনগুলো আনা দরকার, যে রিফর্মসগুলো আনা দরকার, যে ডিরেগুলেশনগুলো, সবগুলো ইতিমধ্যে আমাদের অনেকগুলো হয়েছে। বাকি সব কাজ আমরা হাতে নিয়েছি, এবং আমার দৃঢ় বিশ্বাস এইরকম আমি একটা গ্রিম পিকচার আপনাদেরকে দিয়েছি। তবে আনন্দের খবর হচ্ছে আমাদের যিনি পরিচালনা করছেন, যিনি দেশের দায়িত্বে আছেন, উনি একজন বিচক্ষণ ভিশনারি একজন লিডার, এবং তার সাথে ওনার সেই ভিশন এবং চিন্তা এবং ওয়ার্ক এথিক্স আমাদের মধ্যে কাজ করছে, সকলের মধ্যে কাজ করছে। তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরা এখান থেকে ইনশাল্লাহ বেরিয়ে আসব। আমাদের 2 বছর হয়তো কুশল লাগবে, আগামী 2 বছর কঠিন হবে, অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে, অনেকগুলো মেজার নেব যেগুলো জনপ্রিয় নাও হতে পারে। সুতরাং একটা কঠিন অবস্থা থেকে বেরোতে গেলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই, এখানে আপনাদের সহযোগিতা দরকার। এটা দেশের স্বার্থে, সকলের স্বার্থে। আমরা যদি অর্থনীতিকে এটা একেবারে লো লেভেল একটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। এখান থেকে আমাকে তুলে আনতে হলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের লিডারশিপ ঠিক আছে, আমাদের ক্যাপ্টেন ঠিক আছে, এবং আমি মনে করি ক্যাপ্টেনের ভিশন ঠিক আছে, ন্যায় নীতির অবস্থান থেকে কাজ করছেন, সততার অবস্থান থেকে কাজ করছেন। সুতরাং এখান থেকে আমি মনে করি খুব সহজে বের না হলেও আমরা বেরিয়ে আসতে পারবো। এটা কঠিন একটা কাজ, কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো।